আপনাদের সবাইকে ইনভেস্টিগেশন 360 ডিগ্রিতে স্বাগত জানাচ্ছি। আমি সুপন রায়। 12তম পর্ব শেষে আমরা আপনাদের কাছে বেশ কিছু প্রশ্ন রেখে বিদায় নিয়েছিলাম। আজ সেই সব প্রশ্নের উত্তর নিয়ে হাজির হয়েছি আপনাদেরই সামনে। আমরা সেই পর্বে আপনাদের দেখিয়েছিলাম কিভাবে ফরমালিন মিশে যাচ্ছে ফলে, কিভাবে ফরমালিন ঢুকে পড়ছে বাংলাদেশে। আর আজ আমরা দেখাতে চাই এই ফরমালিন মানব দেহে ঢুকে কি কি ক্ষতি করছে আমাদের সকলের। তবে কেবলমাত্র ফলের মধ্যে সীমাবদ্ধ থাকিনি, আমরা নজর দিয়েছি অন্যান্য পুষ্টিকর খাবারের দিকেও। যেমন বলা যেতে পারে আদর্শ খাবার দুধের কথা। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, মধ্যযুগের কবি অন্নদামঙ্গলের এই বিখ্যাত উক্তি আজও গেঁথে আছে প্রত্যেক বাঙালি বাবা মায়ের মনে। পৃথিবীর সব বাবা মায়ের কাছে তার সন্তান সবচাইতে প্রিয়, তাই প্রিয় সন্তানের মুখে তারা তুলে দিতে চান সবচাইতে পুষ্টিকর খাবারটি। স্বাস্থ্য সচেতন বাবা মা পুষ্টিকর অন্যান্য খাবারের তালিকায় বেছে নেন ডিম অথবা দুধ। দুধের পুষ্টিগুণ সম্পর্কে বিশেষজ্ঞরা বলেন এতে আছে ক্যালসিয়াম, ফসফরাস ও ম্যাগনেসিয়াম, যা শিশুর হাড় গঠন ও বিকাশে বেশ কাজ করে থাকে। দুধ খেলে মানুষের উচ্চ রক্তচাপ ও হৃদরোগের ঝুঁকিও কমে। ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশনের পরিসংখ্যান বলছে আমাদের দেশে তরল দুধের চাহিদা 7 মিলিয়ন মেট্রিক টন, অথচ স্থানীয়ভাবে যোগান দেওয়া সম্ভব হয় মাত্র 2.5 মিলিয়ন মেট্রিক টন। সারা দেশের দুধের যে চাহিদা তার বেশিরভাগ যোগান দেয় পাবনা এবং সিরাজগঞ্জ জেলা। এইভাবেই দুধের ক্যান নিয়ে প্রতিষ্ঠানে হাজির হন এই দু জেলার ছোট ছোট দুধ ব্যবসায়ীরা। প্রতিদিন এখান থেকেই পাওয়া যায় 3.5 লাখ লিটার তরল দুধ। যদিও অঙ্কের হিসাবে এটি চাহিদার মাত্র 20 ভাগ। বাকি 80 ভাগ দুধের চাহিদা মেটাতে বিদেশ থেকে আমদানি করা হয় 1000 কোটি টাকার গরু দুধ। সারা বছর তো আছেই, রমজান মাসে হঠাৎ করে বেড়ে যায় তরল দুধের চাহিদা। স্বভাবতই চাহিদা পূরণে ব্যস্ত হয়ে পড়ে কিছু ব্যবসায়ী। হঠাৎ করে রমজানে কেন দুধের চাহিদা বেড়ে যায় এবং যোগানও বেড়ে যায়, সেটি রীতিমতো এক রহস্য। সেই রহস্য উদ্ঘাটন করতে চাই আমরা, দেখাতে চাই কিভাবে দুধের পরিমাণ বাড়ে। এই ব্যক্তি আমাদের দুধ বাড়ানোর পদ্ধতি দেখাবেন, কিন্তু পরিচয় গোপন রেখে। ছানা পানিতে দুধের ননি, খাবারের সোডা, পার অক্সাইড পাউডার, সয়াবিন তেল মিশিয়ে বানিয়ে ফেলেন তিনি নকল দুধ। নকল দুধ বানানোর অভিযোগ শুনে প্রশাসনের কাছ থেকে শুনতে হলো পুরনো সেই ভাঙা রেকর্ড। এই বিষয়টি যদি সত্যি সত্যি ঘটে থাকে তাহলে আইনগত যে পদক্ষেপ নেওয়া দরকার সেটি আমরা নেব। নকল দুধ বানানোর বিরুদ্ধে ব্যবস্থা নেবেন বলে কথা দিয়েছেন সিরাজগঞ্জের সিভিল সার্জন। তাতে বন্ধ হয়ে যেতে পারে নকল দুধ বানানো। আর যদি কোনো কারণে কথা রাখতে না পারেন, তাহলে কেমিক্যাল মেশানো সেই নকল দুধ ছড়িয়ে যাবে গোটা বাংলাদেশে। পুষ্টির বদলে বিষ খাবে তখন আমার আপনার শিশু সন্তানেরা। আর এই বিষযুক্ত নকল দুধ খেয়ে দিনে দিনে বাড়ছে অসুস্থ শিশুর সংখ্যাও। দুধ থেকে আবার নজর দিতে চাই ফলের দিকে। আর তাই আমাদের এইবারের যাত্রা আনারসের জন্য বিখ্যাত টাঙ্গাইলের মধুপুরে। আনারসের রাজধানী টাঙ্গাইলের মধুপুর। মৌসুম এলেই রসে টইটুম্বুর গাছপাকা আনারসের মৌ মৌ গন্ধে মন ভরে যায়। 6000 হেক্টর জমিতে উৎপাদন হয় কোটি কোটি টাকার আনারস। মধুপুরের আনারসের মধুর কথা সবাই আমরা জানি, কিন্তু কেমিক্যাল ঘিরে আনারসের জীবনচক্রের কথা কজনই বা জানেন। এই জীবনচক্রে আনারস হরমোনে বাড়ে, রাইপেনে পাকে আর ফরমালিনে টেকে। ফুল আসার সাথে সাথে গাছে স্প্রে করা হয় প্যানোফিক্স, সুপারফিক্স, ওকুজিন, কপস্কিয়ার নামের হরমোন। এইসব হরমোন ফুলগুলোকে 1 থেকে 1.5 মাসের মধ্যে 3 থেকে 5 কেজি ওজনের আনারসে পরিণত করে ফেলে। আবার যে গাছে ফল আসে না সেইগুলোতেও স্প্রে করতে হয় ফুল আসার আগেই। জিনিসটা লাল হয়ে ভিতরে বাইরে হয়ে আসে, তখন কেমন বড় হলে ধোয়া দিলে পরে জিনিসটা একটু বড় মোটা তাজা হয়ে যায়। কি দিয়ে ধোয়া দেন? মেডিসিন দিয়ে ধোয়া হয়। আগাম আনারস বাজারে তুলতে স্প্রে করা হয় আরও একটি হরমোন বা ইথোপেন জাতীয় কেমিক্যাল। রাইপেন বা টমটম নামের এই ওষুধগুলো
গাছে স্প্রে করলে 1 থেকে 3 দিনের মধ্যে আনারসে রং ধরে, আর সেই আনারস ক্রেতাকে টানেও বেশি। আনারসে কেমিক্যাল মেশানোর কথা স্বীকার করেছেন আনারস চাষি। রং হলে পরে ফল টানে বেশি, রং ছাড়া ফল নেয় না, অবশ্যই কমবো। হ্যাঁ, কিভাবে ভালো হলো? মেডিসিনের কারণে ভালো হয়েছে, রং হয়েছে। কি মেডিসিন দিয়েছেন? পাখায় না, আর বড় করেন কিভাবে? বড় করে না আলাদা মেডিসিন আছে, এই ফল জনকে বাইরে সেই সময় যাইরা কইলে পারে যে বড় না মেডিসিন দেন। টাঙ্গাইলের জলচ্ছত্র বাজার মধুপুরের আনারসের সবচেয়ে বড় বাজার এটি। সকাল থেকে রাত পর্যন্ত একটানা কোটি কোটি টাকার আনারস বেচাকেনা হয় এখানে। বড় বড় ফল ব্যবসায়ীরা কৃষকদের কাছ থেকে আনারস কিনে ট্রাকে করে নিয়ে যায় সারা দেশে। রাজধানী ঢাকার মানুষের চাহিদার একটি বড় অংশ পূরণ করে মধুপুরের আনারস। আমরা হাট কিনে নিলাম, এখন তারা ফরমালিং পাচ্ছি না, এরা তো আমরা জমি দেখতে যাইনি, আপনারা কি মানে কালার দেখে কিনেন? কালার দেখি কিনি, এটাই। কালার দেখে কিনেন কেন? কালার দেয়নি, মনে করে কালারটা হলে পরে মানুষ বিক্রি হয় ভালো, কালার দেখি নেয়। আনারসের আকার বড় এবং রং ভালো করার জন্য যে কেমিক্যাল ব্যবহার করা হয় তা হাত বাড়ালেই পেয়ে যায় কৃষকেরা। এর জন্য খুব বেশি দূরে যেতে হয় না তাদের। জলচ্ছত্র বাজারে প্রকাশ্যে বিক্রি হয় রাইপেন, টমটম, প্যানোফিক্স, সুপারফিক্সের মতো কয়েক ধরনের কেমিক্যাল। আর এক মৌসুমে কী পরিমাণ কেমিক্যাল বিক্রি হয়ে থাকে সেই কথা শুনুন এই ব্যবসায়ীর মুখ থেকেই। এক বছরে না হইলে আপনার 50-60 লাখ টাকা। 50 লাখ টাকার ওষুধ বিক্রি হয়। ফলটা যে বড় করার জন্য কিছু ওষুধ আছে, এই ওষুধটা কি ওষুধ? আসলে ফল তো বড় করার মতো ওষুধ আপনার হলো, এটা বিভিন্ন কোম্পানি বিভিন্ন ওষুধ নাম আছে, এটা বইলা কইয়া শেষ করা যাবে। এটা দিলে কি হয়? এটা দিলে ফলটা মনে করেন যে বড় হয়, এটাই। অবশ্য কৃষিবিদরা নির্দিষ্ট মাত্রায় কেমিক্যাল ব্যবহারের পরামর্শ দিয়ে থাকেন, কিন্তু বেশি পরিমাণে কেমিক্যাল ব্যবহারের জন্য উৎসাহিত করে কেমিক্যাল কোম্পানিগুলো। তাদের পরামর্শ শুনে চাষিরা আনারসের ভেতর ঢুকিয়ে দেয় বিষ, আর কেমিক্যাল ব্যবসায়ীদের হাতে তুলে দেয় টাকা। কেমিক্যাল যারা বিক্রি করে তাদের এই সেলস টার্গেট ফুলফিল করতে গিয়ে তারা কখনো কখনো আচ্ছা এক্স কোম্পানিটা দেওয়া হয়েছে, আপনি ওয়াই কোম্পানিটা দেখেন, কিন্তু এক্স কোম্পানির যে ওষুধটা দেওয়া হয়েছে সেটি দেখা গেল ওয়াই কোম্পানিটা কৃষককে আবার প্রলোভিত করছে দেওয়ার জন্য। এই সমস্ত কারণে কিন্তু অনেক সময় ওভারডোজ হয়ে যাচ্ছে। টাকার জন্য ফলে বিষ মেশাতে উৎসাহ যোগাচ্ছেন কেমিক্যাল ব্যবসায়ীরা, কিন্তু কে জানে হয়তো ঘুরে ফিরে এইসব কেমিক্যাল ব্যবসায়ীর ঘরেই একসময় ঢুকে পড়ছে এই বিষাক্ত আনারস। খেয়ে অসুস্থ হচ্ছে তার সন্তানেরাই। বিষ চক্রের এমন পরিণতির কথা হয়তো কখনোই সেইভাবে ভেবে দেখার সুযোগ পান না এইসব কেমিক্যাল ব্যবসায়ীরা। ভেবে দেখলে হয়তো টাকার চাইতে দায়িত্বশীলতার দিকটি মাথায় কাজ করতে বেশি। ফলের বাজার থেকে আমরা যেতে চাই মাছের বাজারে। আমাদের গন্তব্য তাই ঢাকার মিরপুরে। মিরপুরের কাজীপাড়া মসজিদ মার্কেট এলাকা স্বাভাবিকভাবেই চলছে মাছ কেনাবেচা। 12 বছর ধরে এই বাজারেই মাছ বিক্রি করেন মাছ ব্যবসায়ী আবুল কাশেম। আমরা মাছ কিনতে গেলাম কাশেমের দোকানে। কাশেমের কথাতে আশ্বস্ত হলাম আমরা, কারণ মাছে ফরমালিন থাকার কোনো যন্ত্র আমাদের কাছে নেই। তাই মাছে ফরমালিন আছে কিনা সেটা খালি চোখে দেখে বলার উপায় নেই আমাদের। মাছের বাজারে শুরু হয়ে গেল ফরমালিন বিরোধী অভিযান। নেতৃত্বে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ম্যাজিস্ট্রেট আবুল কালাম আজাদ। এইবার আমরা জানতে পারবো কাশেমের মাছে ফরমালিন আছে কি নেই। কিন্তু কাশেমের মাছে ফরমালিন শনাক্ত করার আগে ম্যাজিস্ট্রেট এই দোকানে অভিযান শুরু করে দিলেন। চলল মাছে ফরমালিন পরীক্ষা নিরীক্ষা। ফরমালিন শনাক্তকারী যন্ত্র বলছে এই মাছে ফরমালিন আছে। এইবার কাশেমের মাছের উপর নজর পড়ল ম্যাজিস্ট্রেট আবুল কালাম আজাদের। অভিযানের আগে কাশেম মাছে ফরমালিন না থাকার কথা জোরের সঙ্গে বলেছিলেন, কিন্তু ম্যাজিস্ট্রেটের পরীক্ষায় মাছে ফরমালিন পাওয়া গেল। বদলে গেল কাশেমের গলার সুরও। আমি বলছি যে আমি যে ফরমালিন না রক্ত, ফরমালিন হয় না। হ্যাঁ আমি বলছি এটা আপনাকে, এখন ফরমালিন কিনা সেটা তো আমি জানি না, তাই না? মাছে ফরমালিনের অস্তিত্ব নিয়ে অবাক হবার মতো কিছু তথ্য দিলেন ম্যাজিস্ট্রেট। মাছকে তারা তাজা অবস্থায় ফরমালিনটা দিয়ে রাখতেছে, যাতে ওই তাজা অবস্থাটাই যাতে বলবৎ থাকে। মাছটা মরে যাওয়ার পর না দিয়ে তাজা মাছই তারা এটা দিয়ে রাখতেছে। মরা মাছে ফরমালিন এর তথ্য কম বেশি আমরা সবাই এখন জানি, কিন্তু জীবিত মাছে ফরমালিন মেশানোর কথা শুনেছেন কখনো? আমি নিশ্চিত করে বলতে পারি এ কথা শুনে, এ তথ্য জেনে আপনি এক্ষুনি একটু নড়ে চড়ে বসছেন। আপনার মতো আমরাও অবাক হয়েছি কথাটি শুনে। জীবিত মাছে ফরমালিন থাকেন এতদিন, বেশ ফুরফুরে মেজাজেই এমন মাছ কিনে আসছিলাম আমরা।
কিন্তু না, নিশ্চিত হয়ে বসে থাকার দিন বোধহয় ফুরাতে চলেছে। যাচ্ছি একটা বিরতিতে। আরো একটা অভিযানে যেতে চাই আমরা। সেই অভিযানে ধরা হবে, ধ্বংস করা হবে বিষাক্ত মাছ ও ফল, তারপর জেল জরিমানা। কিন্তু তারপরও যে আরো অনেক গল্প থেকে যায়, শুনতে চান সেই গল্প? পুলিশের এই বিশাল বহর আমাদের নজর কাড়ল। বহরের পেছনে আমাদের অনুসন্ধানী দল। বহরটি মোহাম্মদপুর টাউন হল বাজারের দিকে এগুতে থাকলো। সাথে ম্যাজিস্ট্রেট আর মৎস্য অধিদপ্তরের কর্মকর্তাদের দেখে বোঝা গেল এটা ফরমালিন বিরোধী অভিযানের একটি দল। মাছে ফরমালিন শনাক্ত করতে অভিযান শুরু করলেন সেই ম্যাজিস্ট্রেট। ডিজিটাল মেশিন দিয়ে শুরু হলো মাছে ফরমালিনের পরীক্ষা নিরীক্ষা। অভিযান শুরুর আগের দৃশ্য দেখে টের পেয়ে যান মাছ ব্যবসায়ীরা। তাই মাছের জায়গায় মাছ থাকলেও ব্যবসায়ীদের জায়গায় কাউকেই দেখা গেল না। দোকানদাররা কোথায় গেছে? দোকানদাররা সবাই বাইরে গেছে কেন? ভয়ে ব্যবসায়ীরা সটকে পড়লেও মাছের মধ্যে পাওয়া গেল ফরমালিনের উপাদান। আপাত দৃষ্টিতে অপরাধীরা পলাতক, তাই তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নিতে পারলেন না ম্যাজিস্ট্রেট। অ্যাকশন নেবেন কার বিরুদ্ধে? অন্ততপক্ষে ক্ষতিকর মাছটা তো আমরা ফেলে যেতে পারবো, যে সে এটা বিক্রি করতে পারবে না। ফরমালিন মেশানো মাছ ধ্বংস করার কাজে নেমে পড়লেন অভিযানকারী দলটি। বড় বড় মাছগুলো কেটে তাতে মাখিয়ে দেওয়া হলো কেরোসিন, যাতে কেউ বিষ মেশানো এই মাছ বিক্রি করতে না পারে। মাছগুলো ফেলে দেওয়া হলো পাশের এই ডাস্টবিনে। আমাদের অনুসন্ধানী টিমের সদস্যরা দুই ভাগে ভাগ হয়ে গেল। একটি গ্রুপের নজর এই ডাস্টবিনের ওপর, আর একটি গ্রুপ চলে গেল ভেজাল বিরোধী অভিযানকারী দলের সঙ্গে। ফলের দোকানে অভিযান শুরু করলো দলটি। আম, লিচু, জামরুলের ভেতর ফরমালিন খুঁজে পেল ফরমালিন শনাক্তকারী মেশিন। ধ্বংস করে ফেলা হলো সব ফল। ফরমালিনযুক্ত ফল তো খাওয়ার যোগ্য না, করার একমাত্র ওই হলো ধ্বংস করা। আমরা ধ্বংস করেছি অলরেডি। আমরা সেই গ্রুপের কাছে যেতে চাই যারা নজর রেখেছিল ডাস্টবিনের উপর। ডাস্টবিনকে কেন্দ্র করে দেখা গেল একটি জটলা। ডাস্টবিনের ভেতর নেমে পড়ল বেশ কিছু লোক। তাদের নিয়ন্ত্রণ করছেন এই ব্যক্তি। বিষাক্ত মাছে কেরোসিন মিশিয়েও যেন কাজের কাজ কিছুই হলো না। সেই মাছগুলো সংগ্রহ করে রাখা হলো এই ড্রামের ভেতর। তারপর মাছগুলো কোথায় যায় সেই দিকে আমাদের দৃষ্টি ছিল সারাক্ষণ। বাজারে বিক্রি করা যাবে না বলে চলে গেল সরাসরি খাবারের হোটেলে। তারপর যা হবার তাই হবে, ঘুরে ফিরে চলে যাবে মানুষের পেটেই। ক্যারাসিনালা মাছ জীবনও চলবে না। কিন্তু অনেকে তো এই হোটেলে বিক্রি করবে। আর না, চোর কখনো স্বীকার করে না চুরির কথা, এটাই স্বাভাবিক। হোটেল ব্যবসায়ীর ক্ষেত্র তাই হয়েছে, ঠিক যেমন হয় ফরমালিন আমদানির ক্ষেত্র। কাগজে কলমে ফরমালিন আমদানি নিষিদ্ধ থাকলেও দেশের ভেতর দিব্যি ঢুকে পড়ছে বিষাক্ত ফরমালিন, তবে ভিন্ন নামে। যে কারণে ফরমালিন আমদানির হিসাবও মেলাতে হিমশিম খাচ্ছে এখন প্রশাসন। বাংলাদেশ ব্যাংকের হিসাব বলছে শিল্প, মেডিকেল শিক্ষা, গবেষণা ও চিকিৎসা খাতে প্রতি বছর দেশে ফরমালিনের চাহিদা 58,000 কেজি। চামড়া, টেক্সটাইল, মেলামাইন, পোলট্রি, হ্যাচারি, ল্যাবরেটরি, ডায়াগনস্টিক সেন্টার ও কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠানে নানা ধরনের গবেষণা পরীক্ষা নিরীক্ষার জন্য ফরমালিনের ব্যবহার অত্যন্ত জরুরি। এইসব খাত দেখিয়ে 38টি প্রতিষ্ঠান বৈধভাবে ফরমালিন আমদানি করেছে 55,000 কেজি। যে প্রকৃত কেমিক্যাল ব্যবসায়ী যে আছে তাদেরকে যেন ফরমালিনের লাইসেন্সটা দেওয়া হয়, কারণ এটা খুব এসেনশিয়াল একটা কেমিক্যাল। তবে সুযোগের অপেক্ষায় ছিলেন কিছু অসাধু ব্যবসায়ী। সুযোগ পেয়েও যান তারা। আমদানি নীতিমালায় প্যারাফরমালডিহাইড আমদানির ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা না থাকায় সেই সুযোগ কাজে লাগায় ব্যবসায়ীরা। চট্টগ্রাম বন্দরের হিসেবে দেখা গেছে কাগজে কলমে কমে গেলেও ভিন্ন ভিন্ন নামে 8টি দেশ থেকে আমাদের দেশে ঢুকে পড়ে 85 লাখ কেজি ফরমালিন। এর মধ্যে চীন থেকে 56 লাখ, স্পেন থেকে 13 লাখ, জার্মান থেকে 10 লাখ, যুক্তরাষ্ট্র থেকে 3 লাখ, ইরান থেকে 2,80,000, সৌদি আরব থেকে 1,40,000, নেদারল্যান্ড থেকে 18,000 এবং ভারত থেকে 500 কেজি প্যারাফরমালডিহাইড আসে। আর এসব প্যারাফরমালডিহাইড পরে হয়ে যায়
ফরমালিন। প্যারা ফরমালিনহাইডে এটা বেশি এফেক্ট হবে বর্তমানে যে কেবল ইন্ডাস্ট্রি বা আপনার বিনিয়ার বোর্ড হার্ডবোর্ড এটা কিন্তু ফরমালিনের ব্যবহার হয় ওখানে, কিন্তু প্যারা ফরমালিনহাইড, কিন্তু এটাকে সলিউবল করলে এটা ফরমালিন হয়ে যাচ্ছে। ব্যবসায়ীরা ব্যবসা করেন মুনাফার জন্য, এ কথা আমরা যেমন বুঝি সবাই তেমন বুঝি, কিন্তু ব্যবসার ভিতরেও নৈতিকতার অনৈতিকতার ব্যাপার থাকে। কেবলমাত্র মুনাফা এবং যে কোনোভাবে মুনাফা এটা নিশ্চয়ই কোনো দেশে কোনো সমাজে গ্রহণযোগ্য হতে পারে না, আইনও সেটি সমর্থন করে না। কিন্তু আমাদের দেশে কিছু ব্যবসায়ীর কাছে জিম্মি হয়ে পড়েছে সারা দেশের মানুষ। টাকা খরচ করে বিষ খাচ্ছি, ছোট বড়, ধনী দরিদ্র, আমরা সবাই। প্রতি বছর হাজার হাজার মানুষ আক্রান্ত হচ্ছে প্রাণঘাতী জটিল সব মারাত্মক রোগে, যার মধ্যে বড় করে জায়গা করে নিচ্ছে দুরারোগ্য ব্যাধি ক্যান্সার। দফায় দফায় অভিযান চালিয়েও ফরমালিন মেশানো বন্ধ করতে পারেনি প্রশাসন। সরকার যখন বুঝতে পারে মূল জায়গায় হাত না দিলে ফরমালিনের ব্যবহার বন্ধ হবে না, তখন সর্বোচ্চ সাজা 10 বছর ঠিক করে তৈরি করা হয় ফরমালিন নিয়ন্ত্রণ আইন 2013। এই আইনে দফায় দফায় ফরমালিন বিরোধী অভিযান চালিয়েও অসাধু ব্যবসায়ীদের দমানো যায়নি। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ যে কথা দিয়েছিলেন তা তিনি রেখেছেন। তিনি গত 30 জুন মন্ত্রিসভায় উত্থাপন করেন ফরমালিন নিয়ন্ত্রণ আইন 2014। সংশোধিত আইনে বলা হয়, খাবারে ফরমালিন মেশালে যাবজ্জীবন কারাদণ্ড এবং 20,000 টাকা জরিমানা দিতে হবে। একই সাথে লাইসেন্স ছাড়া কেউ ফরমালিন আমদানি, উৎপাদন, পরিবহন, মজুদ, বিক্রয় এবং ব্যবহার করতে পারবে না। ফরমালিনের মাত্রাতিরিক্ত ব্যবহার রোধ করবার জন্যই কিন্তু এই আইনটি প্রণয়ন করা হচ্ছে। এমন নতুন আইনও খুশি নন কেমিক্যাল ব্যবসায়ীরা। যে আইন হয়েছে, আইন তো হইলে ভালো, কিন্তু আইনের সঠিক প্রয়োগটা প্রয়োজন, এটা হলে সবচেয়ে জরুরি। খাবারে ফরমালিন ঠেকাতে 2010 সালে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ জনস্বার্থে উচ্চ আদালতে একটি রিট আবেদন করেন। দীর্ঘ শুনানি শেষে 2012 সালে আদালত রাসায়নিক ব্যবহারে 5 দফা নির্দেশনা দেন, কিন্তু সেই নির্দেশনাও এতদিন মানা হয়নি। প্রশাসনের পক্ষ থেকে অজুহাত তোলা হয় আদালতে পূর্ণাঙ্গ রায় তারা পায়নি। অবশেষে গত 15 জুলাই প্রকাশ পায় পূর্ণাঙ্গ রায়। নির্দেশনায় বলা হয়, ফল পাকাতে রাসায়নিক পদার্থের ব্যবহার বন্ধে রায়ের অনুলিপি গ্রহণের 6 মাসের মধ্যে একটি নীতিমালা তৈরি করতে হবে। দ্বিতীয় নির্দেশনায় বলা হয়, 6 মাসের মধ্যে দেশের সব স্থল ও সমুদ্র বন্দরে কেমিক্যাল টেস্ট ইউনিট স্থাপন করতে হবে। তৃতীয় নির্দেশনায় বলা হয়, আমের মৌসুমে আম পাকানোয় কেমিক্যাল ব্যবহার বন্ধে রাজশাহীর ফল বাগান সহ দেশের অন্যান্য উৎপাদনকারী এলাকায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করতে হবে। আরেক নির্দেশনায় বলা হয়, ফলের বাজার ও সংরক্ষণাগার পর্যবেক্ষণ কমিটির মাধ্যমে তদারক করতে হবে। শেষ নির্দেশনায় ফলে ভেজাল ও কেমিক্যাল ব্যবহার রোধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিশ্চিত করতে সার্কুলার জারি করতে বলা হয়। এসব পরে যদি কোনো কার্যকারিতা না হয়, তখন অবশ্যই আমরা রায় বাস্তবায়নের জন্য আদালত অবমাননার যে ব্যবস্থা আছে সেটাকে আমরা ব্যবহার করব। উচ্চ আদালতের রায়ে সুস্পষ্টভাবে বলা আছে, ফল পাকাতে দুর্নীতিবাদ ব্যবসায়ীদের রাসায়নিক পদার্থ ব্যবহারের অস্বাস্থ্যকর চর্চার বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বিবাদীরা ব্যর্থ হয়েছেন। এই অবস্থায় তাদের প্রতি প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হলো। এই বিবাদের তালিকায় মূলত সরকারের দায়িত্বশীল সংস্থা প্রতিষ্ঠানকেই চিহ্নিত করা হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, এই নির্দেশনা অক্ষরে অক্ষরে মেনে চলবেন বিবাদীরা, তার নিশ্চয়তা কিন্তু অতীত ইতিহাস এবং রেকর্ড দিচ্ছে না। এবারও যদি তৎপর না হয় কর্তৃপক্ষ, এরপরও যদি নড়েচড়ে না বসে কর্তৃপক্ষ, তাহলে এই পরিস্থিতি থেকে আমি, আপনি, কর্তৃপক্ষ কেউই ভবিষ্যতে রক্ষা পাবে না। যাচ্ছি একটা বিরতিতে। 1 কেজি মাঝে যে পরিমাণ ফরমালিন দেয়া হয়, সেটা যদি সবচেয়ে কম করে ধরা হয়, তাহলেও কয়েক শত কোটি বড় লাল পিঁপড়ার কামড়ের চাইতে অনেক বেশি হয়। ভাবুন তো, একটা বড় লাল পিঁপড়া কামড় দিলে শরীরের কি অবস্থা হয়? যদি শত শত কোটি পিঁপড়া কামড় দিয়ে বসে আপনার শরীরে, তাহলে কেমন হবে আপনার অবস্থা? সেই প্রশ্নের উত্তর খুঁজতে থাকুন। ফরমালিন মেশানো খাবার গ্রহণের খারাপ দিকটি হলো, এটি হজমের সময় রক্তের সঙ্গে মিশে যায়। এক সময় সেই বিষাক্ত রক্ত লিভার, কিডনিকে অকেজো করে ফেলে। যে খাবার মানুষের জীবন বাঁচায়, সেই খাবারের সাথে ফরমালিন অথবা অন্য কোনো কেমিক্যাল খাওয়া মানেই জীবনকে মৃত্যুর দিকে ঠেলে দেয়া। এই ঝুঁকিতে আছি আমি,
আপনি, আমরা সকলেই। তবে বেশি সংবেদনশীলতায় স্বভাবতই থাকে শিশুরা। স্বাস্থ্য গবেষণায় দেখা গেছে ফর্মালডিহাইড চোখে রেটিনাকে আক্রান্ত করে, রেটিনার কোষ ধ্বংস করে দেয়, ফলে অন্ধ হয়ে যায় মানুষ, নষ্ট হয় চোখ। তাৎক্ষণিকভাবে ফরমালিন, হাইড্রোজেন পারঅক্সাইড, কার্বাইড সহ নানা ধরনের ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার হতে পারে পেটের পীড়া, হাঁচি, কাশি, শ্বাসকষ্ট, বদহজম, ডায়রিয়া ও আলসার সহ চর্মরোগ। ধীরে ধীরে এসব কেমিক্যাল লিভার, কিডনি, হার্ট, ব্রেন সব কিছুকেই ধ্বংস করে দেয়। আক্রান্ত হয়ে যায় পাকস্থলী, ফুসফুস ও শ্বাসনালী। সবচেয়ে বেশি ভয় ক্যান্সার নিয়ে। ফরমালিন, ফর্মালডিহাইড অথবা কার্বন সায়ানাইড এই ধরনের যত, অথবা কিছু কিছু হরমোন ব্যবহার করা হয় আজকাল, এগুলোও ক্যান্সারের জন্য দায়ী। মহাখালীর ন্যাশনাল ইনস্টিটিউট অফ ক্যান্সার রিসার্চ অ্যান্ড হাসপাতাল 1996 সালে বিশেষায়িত এই হাসপাতালে ক্যান্সারের রোগীর সংখ্যা ছিল মাত্র 3,500। তার 18 বছর পর 2014 সালে সেই রোগীর সংখ্যা গিয়ে এখন দাঁড়িয়েছে 15,000-এ। আমেরিকান ক্যান্সার সোসাইটির তথ্য বলছে বাংলাদেশে ক্যান্সার রোগীর সংখ্যা 12 লাখ। প্রতি বছর নতুন করে 2 লাখ মানুষ ক্যান্সারে আক্রান্ত হয়, মৃত্যুর কোলে ঢলে পড়ে গড়ে 1.5 লাখ। জাতীয় ক্যান্সার রিসার্চ ইনস্টিটিউটের 2005 থেকে 2007 সাল পর্যন্ত প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে দেশের 58% পুরুষ এবং 42% নারী ক্যান্সারে আক্রান্ত। পুরুষরা বেশি আক্রান্ত হচ্ছে ফুসফুস, নাসিকা গ্রন্থি, খাদ্যনালী, স্বরতন্ত্র, পাকস্থলী ও পায়ুপথের ক্যান্সারে। অন্যদিকে নারীরা স্তন, জরায়ুর মুখ, ফুসফুস, নাসিকা গ্রন্থি, খাদ্যনালী, পিত্তথলি, পাকস্থলী ও গর্ভথলির ক্যান্সারে। দিন যত বাড়ছে ক্যান্সার রোগীর সংখ্যাও তত বাড়ছে। তবে ক্যান্সার বাড়ার কারণ হিসেবে গবেষকরা বলছেন বয়স বাড়লে মানুষের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা এমনিতেই কমে যায়। ফরমালিন আর রাসায়নিক খাবার হজম করতে করতে মানুষ একসময় মৃত্যুর কাছাকাছি চলে যায়। গবেষণা আরও বলছে ক্যান্সারের সাথে জিনগত সম্পর্ক বাদ দেওয়া যায় না। পরিবারের কারো ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঘটনা থাকলে অন্যদেরও ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি থেকেই যায়। খাবার এবং জীবনযাপনের ধারার সাথে ক্যান্সারের গভীর সম্পর্ক খুঁজে পেয়েছেন গবেষকরা। ধূমপান করলে ফুসফুসে ক্যান্সার হওয়ার আশঙ্কা থেকে যায়, তেমনি কেমিক্যাল ব্যবহারেও ক্যান্সারে আক্রান্ত হওয়ার আশঙ্কার কথা শোনালেন তারা। পৃথিবীতে 10টা দেশের বৈজ্ঞানিকরা আপনার গবেষণা করে দেখছে ফরমালিন একটা ক্যান্সার সহায়ক দ্রব্য, মানে ক্যান্সার সৃষ্টিকারী আপনার পদার্থ, এবং এটা প্রুফড হয়ে গেছে। তবে চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন অত্যাধুনিক মেশিন আর পরীক্ষা নিরীক্ষার কারণে এখন ক্যান্সারে আক্রান্ত রোগীকে সহজেই চিহ্নিত করা যাচ্ছে, ফলে বাড়ছে ক্যান্সার রোগীর সংখ্যা। ক্যান্সার ডায়াগনোস হচ্ছে, ডিটেকশন বেশি হচ্ছে, এবং হয়তো বিভিন্ন কারণে হয়তো ক্যান্সারের যে উৎপত্তি সেটা হচ্ছে হয়তো সেটাও বেড়ে গেছে। এই রোগ এমনই জটিল যে পরিবারের কেউ আক্রান্ত হলে তিনি শুধু একা আক্রান্ত হন না, গোটা পরিবার আক্রান্ত হয়ে যায়, যার ধাক্কা সামলাতে খুব কম পরিবারই পারে। যেমন ধরা যাক ক্যান্সারের কথা, আপনার আশেপাশে তাকালেই আপনি এমন অনেক দৃষ্টান্ত খুঁজে পাবেন। বাবা মা ভাই বোনকে বাঁচাতে সবাই যে যার সাধ্যমতো কিংবা শেষ সম্বলটুকু বিক্রি করে দিতে কুণ্ঠাবোধ করেন না। আর এমনি করে সচ্ছল পরিবারও হঠাৎ করে হয়ে পড়ে অসচ্ছল। মানবদেহের অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে কিডনি। সহজ করে বললে বলা হয় এটি পরিশোধনাগার। ছাঁকুনি দিয়ে রক্তকে পরিষ্কার করে আর অপ্রয়োজনীয় দূষিত পদার্থ ফেলে দেয়। অনেক সময় বিষাক্ত কেমিক্যালের কারণে কিডনি রক্ত থেকে সেই দূষিত পদার্থ ফেলতে পারে না, তখনই দেখা দেয় জটিল সমস্যা। ফরমালিন সহ নানা কেমিক্যালের কারণে নষ্ট হচ্ছে মানুষের কিডনি। পরিসংখ্যান বলছে বছরে প্রায় 40,000 রোগীর মৃত্যু হয় কিডনি রোগে ভুগে। ফরমালিন, কার্বাইড বা অন্যান্য রাসায়নিক দ্রব্য যেগুলো মাত্রার, সহনীয় মাত্রার চাইতে বেশি খাদ্যে যখন মিশ্রিত থাকে, সেগুলো নিশ্চয়ই কিডনি, লিভার ইত্যাদি অঙ্গের ক্ষতি করে। মানবদেহের আরেকটি গুরুত্বপূর্ণ অঙ্গের নাম লিভার। প্রতিদিন আমরা যে খাবার খাই তা লিভারের মাধ্যমেই শরীরের অঙ্গ প্রত্যঙ্গে যায়। খাবারের সাথে কেমিক্যাল গেলে স্বভাবতই ঝামেলা হবার কথা, তাই হচ্ছে এখন। অল্প মাত্রায় হলে হয়তোবা লিভার নিজেই এটাকে সামলিয়ে নিতে পারে, কিন্তু যদি অতিরিক্ত পরিমাণে হচ্ছে তাহলে আস্তে আস্তে লিভার কোষগুলো নষ্ট হয়ে গিয়ে লিভারের মারাত্মক ক্ষতি হতে পারে। অতিরিক্ত মুনাফা
লোভ লালসা, অনৈতিক ব্যবসা কিংবা ফলকে টাটকা রাখা, যে কোনো কারণেই হোক না কেন ফরমালিনের ব্যাপকতা আজ সর্বত্র। সমাজ, রাষ্ট্র, সরকার, নিচু থেকে উঁচু সব পর্যায়ের সমস্ত মানুষই আজ সোচ্চার এবং সচেতন এই প্রাণঘাতী কেমিক্যালের বিরুদ্ধে। কিন্তু মানুষকে সচেতন করা যেমন আমাদের কাজ, তেমনি এই সর্বনাশা কেমিক্যাল থেকে দূরে থাকা, মুক্তির পথ দেখানো কর্তব্যের ভেতরেই পড়ে। কেননা এর সঙ্গে সরাসরি মানুষের জীবন জড়িয়ে আছে। প্রাকৃতিকভাবে যেই কলাটা আসে সেই কলার মধ্যে দাগ থাকবে উপরে, সেই জন্য তো খোসা আছে। আপনাকে তো কেউ বলেনি যে খোসা সহ আপনি খান, খোসা ফেলেই তো খাচ্ছেন। তো উপরে একটু দাগ থাকলে অসুবিধা কী? বরং ওই দাগওয়ালা কলাগুলোই কিন্তু আপনার জন্য ভালো, আবার বাজারে বোধহয় দামও কম, তো ওইটাই কেনেন, দামও কম, আবার শরীরের জন্য ভালো। পোকায় খাওয়া কলা যদি পান তাহলে বুঝতে হবে যে কীটনাশক কম দেওয়া হয়েছে বা দেওয়া হয়নি। ফরমালিন যে মানব দেহের জন্য কতটা ক্ষতিকর সেই দৃশ্য হয়তো আমরা দেখাতে পারিনি, তবে ধারণা দিতে পেরেছি যে ফরমালিনের মতো কেমিক্যাল আমাদের জাতীয় জীবনে কোন মাত্রায়, কোন পর্যায়ে, কতভাবে আঘাত করে চলেছে। আমরা এটাও জানি শিল্প কারখানায় অনেক ক্ষেত্রে ফরমালিনের প্রয়োজন হয়, তাই আমরা বলতে পারি না আমদানি বন্ধ করার কথা, কিন্তু আমরা এই কথা সহজে এবং জোরের সঙ্গে বলতে পারি নিয়ন্ত্রণের কথা, কঠোরভাবে নিয়ন্ত্রণের কথা। এই ক্ষেত্রে বিন্দু মাত্র ছাড় দেবার কোনো রকম অবকাশ নেই। তা না করলে আমি, আপনি, সমাজ, রাষ্ট্রের দায়িত্বশীল প্রতিটি মানুষ একসময় নিঃশেষ হয়ে যাব।